আমার দেশে 2026 সালের এই যে জুলাই অভ্যুত্থান কোথা থেকে এবং কিভাবে বাঘিনী থেকে হয়ে গেল বেশ্যা, এই দুঃখ কথা তো না বলে বুঝাতে পারবো না। গণঅভ্যুত্থানটাকে যেভাবে ন্যারেট করা হয়েছে, এটাকে একটা আপনার আল্ট্রা ফ্যাসিস্ট শক্তি যারা ইন দ্য নেম অফ ইসলাম মুসলিম সেন্টিমেন্টের রাজনীতি করে, হ্যাঁ, তারা যখন এটাকে একক ক্রেডিট দাবি করলো বা তারা জুলাইয়ের নানা রকম মাস্টার মাইন্ড আবিষ্কার করলো এবং জুলাইকে কেন্দ্র করে তারাও একটা মতাদর্শপন্থী RSS বিজেপি মার্কা, হ্যাঁ, মুসলিম সেন্টিমেন্টের একটা রাজনীতি যখন তারা এখানে দাঁড় করানোর চেষ্টা করলো, সেই রাজনীতিতে নারীরা এমনিতেই এক্সক্লুড হয়ে যাবে, এটাই স্বাভাবিক। যেই অন্তর্ভুক্তিমূলক সমাজের আকাঙ্ক্ষা আমাদের 24-এর গণঅভ্যুত্থানে ছিল, এখনো কি সেই অন্তর্ভুক্তিমূলক সমাজ আমরা পেয়েছি? আপনি দেখুন, আওয়ামী লীগের আমলে তার বিরোধিতা করলেই বলা হতো বিএনপি জামাত আপনি আগুন সন্ত্রাসী, আর এখনো কিন্তু আপনি যখনই বলবেন অন্তর্ভুক্তিমূলক সমাজ, আপনাকে বলা হবে আপনি ভারতীয় দোসর, আপনি আওয়ামী লীগের দালাল। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন বাংলাদেশ আয়োজনের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দর্শক, আপনারা জানেন যে রাজনৈতিক ময়দানে ঠিক যা যা কিছু ঘটে যাচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি এই আয়োজনে। আজকে আমাদের বিষয় নির্ধারণ করেছি গণ অভ্যুত্থানের নারীরা কোথায়, এবং এই নিয়ে কথা বলবার জন্য তিনজন সম্মানিত অতিথি আমাদের সঙ্গে আছেন রেজাউল করিম রনি, সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক, আরও আছেন অধ্যাপক ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, শিক্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আরও আছেন মাহবুব আজিজ সিনিয়র সাংবাদিক। তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। রেজাউল করিম রনি, আপনাকে দিয়ে শুরু করি। আমরা আজকে যখন কথা বলছি 15ই জুলাই, ঠিক যদি 2 বছর আগে একটু তাকাই, সেই সময় গণঅভ্যুত্থানের একটা বিশাল বড় পার্ট জুড়ে নারীরা ছিল, কিন্তু আমরা এই যে গণঅভ্যুত্থানের সেই সময়ের সম্মুখ সারিতে যে নারীদেরকে দেখেছিলাম, কোথাও একটা গিয়ে মনে হলো বোধহয় তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটা আসলে কি কারণে মনে হতে পারে, বা নারীরা আসলে কোথায় হারিয়ে গেলেন, তাদেরকে কেন দৃশ্যমান করা হয় না, কি বলবেন? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। জুলাই মাস আসলেই এই ধরনের আলোচনাগুলো ফিরে ফিরে আসবেও হয়তো অনেক দিন, কিন্তু খুবই আপনি যেভাবে প্রশ্ন করেছেন, আসলে জুলাই গণঅভ্যুত্থানের নারীরা কোথাও হারিয়ে যান নাই, তারা আছেন এবং তারা দেখবেন যে কোনো সংগ্রাম প্রতিবাদে থাকেন। কিন্তু কথা হলো, জুলাই গণঅভ্যুত্থানের হিস্ট্রিওগ্রাফি, ইতিহাস নির্মাণের যে দৃষ্টিকোণ, সেই দৃষ্টিকোণের মধ্যেই দেখবেন যে নারীদেরকে গড়হাজির রাখা হয়। শুধু সেটা জুলাইয়ের ব্যাপার কেন, 71-এর ইতিহাস নিয়ে যখন কাজ করে গবেষকরা বা লেখকরা করে, তখন দেখবেন যে আপনার এই বীরাঙ্গনা বলে যে করা হয়, হ্যাঁ, যেভাবে নির্যাতিতদের যেভাবে পোর্ট্রেট করা হয়, অ্যাজিভ যারা মাঠে মানে নির্যাতিত হয়েছে তারাই শুধু মুক্তিযোদ্ধা, হ্যাঁ, এরকম একটা ন্যারেটিভ তৈরি করা হয়। তো এর বাইরে যে তাদের আরও হ্যাঁ মাঠের লড়াই আছে, তারপরে হ্যাঁ আপনার নানা রকমভাবে তাদের সংযুক্তি আছে আন্দোলন সংগ্রামগুলোতে, সেগুলোকে ওইভাবে কিন্তু হাজির করা হয় না। ফলে এটা একটা ইতিহাসের দৃষ্টিকোণের একটা ব্যাপার। এটা এক দিক থেকে বলা যায়। আরেক দিক থেকে নারীদের এই গড়হাজিরের পেছনে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ, মানে জুলাই গণঅভ্যুত্থানের পরে, সেটা হলো যে এই গণঅভ্যুত্থানটাকে যেভাবে ন্যারেট করা হয়েছে, এটাকে একটা আপনার আল্ট্রা ফ্যাসিস্ট শক্তি যারা ইন দ্য নেম অফ আপনার ইসলাম মুসলিম সেন্টিমেন্টের রাজনীতি করে, হ্যাঁ, তারা যখন এটাকে একক ক্রেডিট দাবি করলো বা তারা জুলাইয়ের নানা রকম মাস্টার মাইন্ড আবিষ্কার করলো এবং জুলাইকে কেন্দ্র করে তারাও একটা মতাদর্শপন্থী RSS বিজেপি মার্কা, হ্যাঁ, মুসলিম সেন্টিমেন্টের একটা রাজনীতি যখন তারা এখানে দাঁড় করানোর চেষ্টা করলো, সেই রাজনীতিতে নারীরা এমনিতেই এক্সক্লুড হয়ে যাবে, এটাই স্বাভাবিক। ফলে সেই রাজনীতি জুলাইয়ের নামে যারা তৈরি করার চেষ্টা করেছেন, নারীদেরকে ব্যাপকভাবে ইনকর্পোরেট করতে না পারার একটা বড় কারণ হলো এমন ধরনের রাজনীতি, যে এই রাজনীতি খোদ নারীদেরকে এক্সক্লুড করে, নারীদেরকে বাদ দিয়ে চিন্তা করে। বা আপনি যদি দেখেন যে গণঅভ্যুত্থানের পরপর যেভাবে এখানে একটা অস্থিরতা, একটা মপতন্ত্র কায়েম করার চেষ্টা করা হচ্ছে, এবং যেভাবে এখানে একটা ফ্যানাটিক প্রবণতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেখানে নারীদের ভূমিকা এবং আপনার ধরেন শুধু কোন নারীদেরকে তারা আপনার গুরুত্বপূর্ণ মনে করবে বা কোন নারীদেরকে তারা সেলিব্রেটেড করবে, সেইটার একটা ক্যাটাগরি তারা কিন্তু তৈরি করে নিছিল। শুধু ওই দলের পক্ষে মতামত উৎপাদন করে সেই নারী যতই বেপরদা হোক কোনো সমস্যা নেই, তখন সে নায়িকার কাছে কম নন, হ্যাঁ। কিন্তু খুবই বর্দানসীন হওয়ার পরেও খাদিজাতুল কুবরা শুধু সেই দলের বিরুদ্ধে আপনার নির্বাচন করার কারণে তার চরিত্র বলে কিছু রাখা হবে না। এবং সোশ্যাল মিডিয়াতে আপনার ভিন্ন মত, বিরুদ্ধ মত প্রকাশ করলে তাকে যেইভাবে বুলিং করা হয়, এতে তো অনেক মেয়ে ট্রমাটিক হয়ে যায়।
অনেক মেয়ে কথা বলার আপনার আগ্রহ সাহস হারায় ফেলে, কারণ সম্মিলিতভাবে যেইভাবে আপনার বট আইডি, যেটা রোবোটিক কমান্ডে পরিচালিত বট আইডি ব্যবহার করে ভুয়া ফটো কার্ড ছড়ানো হয়, যেভাবে চরিত্র হরণ করা হয়, ফলে সামাজিকভাবে একটা মানে সোশ্যাল মিডিয়ার স্পেয়ারের কথাই যদি বলি, যে কোনো একটা সাধারণ মেয়ের পক্ষে টিকে থাকা অসম্ভব করে দেওয়া হয়। যে কারণে গণ অভ্যুত্থানের পরে যখন এই ধরনের একটা মতাদর্শিক পোলারাইজেশন সোসাইটিতে তৈরি হয়ে গেল, তখন স্বাভাবিকভাবেই নারীরা নিজেদেরকে গোটায় নিতে বাধ্য হলেন। বড় অংশে, সবাই নিয়েছে সেটা আমি বলছি না, এর মধ্যে বিপুল অংশ এখনও পর্যন্ত অ্যাক্টিভ আছেন, তারা তাদের ভয়েস রেজ করে যাচ্ছেন। এই সমস্ত বুলিং, অপমান, অপদস্থ হওয়ার আপনার কি বলবো, যেগুলো মেনে নিয়ে বা এগুলো হজম করে বা এগুলোকে পাশ কাটিয়ে তারা যার যার জায়গা থেকে সক্রিয়তা রাখছেন। সবাই এক একটা দলের ব্যানারে রাখছেন তা না, কেউ কেউ নিজস্ব ব্যক্তিগত জায়গার থেকেও অবস্থান কিন্তু জারি রাখছেন, কথা বলছেন, তাদের মতো করে অ্যাক্টিভিজম রাখছেন। উমামা ফাতেমা এবং আরও যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা ছিলেন, তারা কিন্তু তাদের মতো করে কথা বলছেন। কিন্তু পলিটিক্যাল প্রসেসের মধ্যে যেহেতু প্রথম দিক থেকে ক্রেডিট ভাগাভাগির একটা প্রকল্প আমরা দেখলাম, এবং ক্রেডিট ভাগাভাগির প্রকল্পে এমন একটা রাজনৈতিক শক্তিকে আমরা দেখলাম যে রাজনৈতিক দলটাই ইনক্লুসিভ না, যে রাজনৈতিক দলটাই ডেমোক্রেটিক না। ফলে ইনক্লুসিভ ডেমোক্রেটিক পলিটিক্স যদি জুলাইয়ের মধ্যে থেকে তৈরি না হয়, সেখানে নারীদের জন্য স্পেস পাওয়া যাবে না, এটাই তো স্বাভাবিক। জি, অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর স্নিগ্ধা রেজওয়ান। আপনার কাছে আসি, আমাদের আলোচক রেজাউল করিম রনি যেভাবে বলছিলেন যে হিস্ট্রিতে নারীদেরকে আসলে যেভাবে পোর্ট্রেট করা হয় 24-71 সব কথাই তিনি বললেন, তার মানে যে কোনো ধরনের বড় ইভেন্ট বা হিস্ট্রিতে নারীদের অবদানটা কি আসলে পরিকল্পিতভাবে একটু আড়াল করা হয় কিনা, কি মনে করেন একটু শুনি। দেখুন, নারীদের পরিকল্পিতভাবে আলাদা করার কিছু নাই। নারীরা সকল সময় একটা ভিন্ন বর্গ। আমরা একাডেমিক্যালি বলি যে নারীর যে ক্যাটাগরাইজেশনটা, সেই ক্যাটাগরাইজেশনটার জন্য কোনো একটা নির্দিষ্ট সময় বা সরকার পক্ষ বা রাজনৈতিক দল এরকম না। আপনি যদি একটু খুব গভীরভাবে দেখেন, হিস্টোগ্রাফিতে নারীকে যেভাবে রাখা হয়েছে, আপনি আমাদের প্রতি কজন জানে? ধরেন এই যে জুলাই মাসের 4 তারিখে পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র নারীর নাম হচ্ছে মেরি কুরি, যিনি কিনা বিজ্ঞানের দুটি শাখা, অর্থাৎ আপনার ফিজিক্স এবং কেমিস্ট্রি, কমপ্লিটলি দুটো ডিফারেন্ট, দুই জায়গাতে নোবেল পেয়েছেন। আজ পর্যন্ত কিন্তু কোনো মানুষ তিনি দুটো ভিন্ন শাখায় নোবেল পাননি। কিন্তু আপনি যান একটু খুলে দেখেন, সবাই যেভাবে অ্যালবার্ট আইনস্টাইনকে চিনে, তারা কি সেভাবে মেরি কুরিকে চেনে? উত্তর হচ্ছে না। এবার আমি মানে মনে হয় প্রথম আলোতে আমার একটা লেখা ছাপা হয়েছিল গত সপ্তাহেতেই, ওখানে আমি একটা ক্লেমও করেছিলাম যে মজার ব্যাপার, মেরি কুরির একটা ঘটনা আছে। ঘটনাটা এরকম ছিল যে উনি যখন দ্বিতীয় দফা নোবেল পান, তখন উনার হাজব্যান্ড মারা যাওয়ার প্রেক্ষিতে উনার একটা যে সহযোগী ছিলেন ফরাসি আরেকজন পদার্থবিদ, তার সাথে তার প্রণয়ের সম্পর্ক নিয়ে এমন কানাঘুষা শুরু হয় তৎকালীন সময়, যে সেই কানাঘুষার প্রেক্ষিতে ওই সময় একজন নোবেল বিজয়ী মেরি কুরিকে লিখেন, আপনি দ্বিতীয়বার নোবেলটা নিতে যেন না, এতে করে নোবেল ডেনমার্কের রাজার মান সম্মান ক্ষুণ্ণ হবে। তখন মেরি কুরি বলে যে আমি নোবেলটা পেয়েছি আমার বৈজ্ঞানিক অর্জনের জন্য, আমার চরিত্রের জন্য না। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, অ্যালবার্ট আইনস্টাইন মেরি কুরিকে তখন লিখে যে ইতিহাস কখনো তোমার চরিত্র মনে রাখবে না, তোমার ইনভেনশনটাকে মনে রাখবে। এই গল্পটা এই জন্য বললাম, এই গল্পটা ছিল সেই 1911 সালের গল্প, আর এটা 2026 সালের গল্প। গল্পটা এতটা এই জন্য প্রাসঙ্গিক যে 1911 সালে মেরি কুরি চরিত্র হনন করেছেন, উনি কে অর্জন করেছেন সেটা কেউ দেখে নাই। এবং আরও যদি আমি আপনাকে আরেকটু ব্যাকে যাই, আজকে জিওমেট্রি যে দেখেন, এই জিওমেট্রি কোনো উদ্ভাবন কয়জন জানে? এই নারীটির নাম হাইপেশিয়া। আলেকজান্ড্রিয়া লাইব্রেরিতে তিনি ম্যাথের পণ্ডিত ছিলেন। তাকে উইচ বলে পুড়িয়ে মারা হয়, জ্বলন্ত পুড়িয়ে মারা হয় ঢিল ছুঁড়ে। এগুলো কিন্তু কল্পিত কোনো চরিত্র নয়, এগুলো হচ্ছে বাস্তব চরিত্র। এখন আপনার জুলাইতে আসেন, দুঃখ হচ্ছে আমি আপনাকে গল্প বলছিলাম 1400, 1911, আরও পুরনো আলেকজান্ড্রিয়া লাইব্রেরি, কিন্তু আমার দেশে 2026 সালের এই যে জুলাই অভ্যুত্থান, কোথা থেকে এবং কিভাবে বাঘিনী থেকে হয়ে গেল বেশ্যা, এই দুঃখ কথা তো না বলে বুঝাতে পারবো না। কারণ রেজাউল করিম রনি খুব যথার্থ বলেছেন বটে যে ইতিহাসে জায়গা নেই, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমার জুলাইয়ের যে আন্দোলনগুলোতে আপনি যদি ফেরত যান,
2 বছর আগে সর্বপ্রথম মানুষের রিয়েকশন এসেছিল, আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে কিছু মেয়ের মায়ের খাওয়ার ছবি এসেছিল এবং সেটিতে প্রচণ্ড রকমের রিয়েকশন এসেছিল। কিন্তু আমি এখন প্রশ্ন করতে চাই, কতজন মানুষ আসলে ওই মায়ের খাওয়া মেয়েগুলোর নাম জানেন? জি, উত্তরটা কিন্তু আমিও জানি, আপনিও জানেন। আর দ্বিতীয় একটা প্রশ্ন করতে চাই, আমরা এই যে এত জুলাইয়ের হলো, এদের অর্জন কোথায়? এরা সব জায়গায় আছে? হ্যাঁ, কিভাবে আছে? সংরক্ষিত নারী আসনে। জি, জুলাইয়ের সময় কি সংরক্ষিত প্রতিবাদ আসনে তাদেরকে রাখা হয়েছিল? তাহলে তাদের সকলের জায়গা সংরক্ষিত নারী আসনে হলো কিভাবে? এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। তার মানে হচ্ছে জুলাইয়ের নারীদেরকে আপনি মানেন বা না মানেন, শুনতে খারাপ লাগবে, সেই নারীরা রাজপথে নেমেছিল প্রাপ্তির আশায়, অপ্রাপ্তির আশায় থেকেও খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে এখন মনে হয় রাজপথে যখনই নামানো হয়, যখনই করা হয়, শব্দটা কি ব্যবহার করেছি? নামানো হচ্ছে। তার মানে কি? নারী ব্যবহৃত হচ্ছে একটা আন্দোলনের টুল হিসেবে, জি, হুইচ ইজ ভেরি স্যাড। এবং জুলাই খুবইভাবে দেখিয়ে দিয়েছে যে আন্দোলন সংগ্রামে নারী থাকতে পারে, কিন্তু ঐক্যমত্য কমিশনের ছবিতে নারী থাকবে না। আন্দোলন সংগ্রামে নারী থাকতে পারে, কিন্তু এতগুলো সংস্কার কমিশন হবে, নারী উন্নয়ন সংস্কার কমিশন ছাড়া আর মাত্র একটি কমিশনের 2 জন সদস্য থাকবে, আর কোনো জায়গা হবে না। আন্দোলনের সংগ্রামে নারী থাকতে পারে, মাইর খাওয়ার জন্য থাকতে পারে, কিন্তু মর্যাদা এবং স্বীকৃতি দেওয়ার সময় কোনো নারী। জি, অনেক অনেক ধন্যবাদ। মাহবুব আজিজ, আপনার কাছে যাই। জুলাই অভ্যুত্থানে নারীর অংশগ্রহণ আসলে যেভাবে ছিল, পরবর্তীতে যে রাজনৈতিক দলগুলো, আমাদের গত 2 বছর আসলে ইন্টারিম গভর্নমেন্ট গেল, তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন হলো, একটি দল নির্বাচিতও হলো, সব কিছু মিলিয়ে রাজনৈতিক দল বা সমগ্র রাজনৈতিক কর্মকাণ্ডে আসলে নারীদের এই ভূমিকাগুলো কতটুকু প্রতিফলিত হলো, তারা কিভাবে আসলে এটাকে অ্যাকসেপ্ট করলো, কিংবা নারীদের জন্য আসলে কি রাখলো তারা? জি, ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, আমাদের এই যে নারীদের অবদান নিয়ে আমরা কথা বলছি বা নারীদের অবস্থান নিয়ে কথা বলছি রাজনীতিতে, 24-এর গণ অভ্যুত্থান উত্তর রাজনীতিতে নারীর অবস্থান, এটা আসলে আরও সরলভাবে যদি আমরা দেখি যে আমাদের সমাজটা আসলে জবরদস্তির সমাজ। জবরদস্তি করাটাই যেন রাজনীতির সমার্থক হয়ে দাঁড়িয়েছে। যে যত জোরে জবরদস্তি করতে পারে সে যেন তত বেশি কর্তৃত্ববাদী এবং ক্ষমতাপরায়ণ একটা দুর্দণ্ড প্রতাপশালী সরকার হয়, যেটা আমরা আওয়ামী লীগের সর্বশেষ 12 বছরে এমন অবস্থায় দেখেছিলাম যেখানে নরনারী নির্বিশেষে, দলমত নির্বিশেষে সকলেই রাজপথে নেমেছিল। এই জন্যই তো 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল শেষ পর্যন্ত, এবং সেটা ছাত্রদের কোটা আন্দোলনের সঙ্গে সমস্ত মানুষের এই আকাঙ্ক্ষাটা যুক্ত হয়েছিল, গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সুশাসনের আকাঙ্ক্ষা। এবং সেইখানে আপনি যখন আজকে নারীকে এই অবস্থায় দেখছেন যে নারীরা কোনো জায়গায় থাকছে না, রাজনীতিতে কোনো জায়গায় তাদের সেই প্রপার স্থান নেই, এটা শুধু নারীর ক্ষেত্রে নয়, কিন্তু এটা সাধারণ মানুষের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে আপনি দেখুন যে জবরদস্তির যে সমাজের কথা আমরা বলছি, এটা কিন্তু এখনো আপনাকে একইভাবে আপনাদের নানানভাবে জবরদস্তির মধ্যে আপনি পড়বেন। যেই অন্তর্ভুক্তিমূলক সমাজের আকাঙ্ক্ষা আমাদের 24-এর গণ অভ্যুত্থানে ছিল, এখনো কি সেই অন্তর্ভুক্তিমূলক সমাজ আমরা পেয়েছি? আপনি দেখুন, আওয়ামী লীগের আমলে তার বিরোধিতা করলেই বলা হতো বিএনপি, জামাত, আপনি আগুন সন্ত্রাসী। আর এখনো কিন্তু আপনি যখনই বলবেন অন্তর্ভুক্তিমূলক সমাজ, আপনাকে বলা হবে আপনি ভারতীয় দোসর, আপনি আওয়ামী লীগের দালাল। কাজেই একইভাবে আপনি কোনো না কোনো পঙ্ক্তিভুক্ত হয়ে যাচ্ছেন। আপনি দেখুন যে বিএনপি 133টি অধ্যাদেশ ইতিমধ্যে পাশ করেছে, অন্তর্বর্তীকালীন সরকার যেগুলো চালু করেছিল, সেই 133টি অধ্যাদেশের মধ্যে 97টি অধ্যাদেশ তারা পাশ করেছে। তারা যেগুলো পাশ করেনি সেগুলো কিন্তু মূলত দুদক, মানবাধিকার, গুম ইত্যাদি, যেগুলো গণতন্ত্র এবং সুশাসনের পথে যায়। আপনি একই সাথে দেখুন যে 11টি সংস্কার কমিশনের রিপোর্ট জমা পড়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। আপনি এই গত যে 4 মাস ধরে সংসদ অধিবেশন চলছে, সংসদে সরকারি বা বিরোধী দল একমাত্র এই সংবিধান সংস্কার প্রসঙ্গটি ছাড়া আর কোন সংস্কার প্রস্তাব নিয়ে আদৌ তারা একটি কথা উচ্চারণ করেছে, বিশেষ করে নারী সংস্কার নিয়ে? আপনাদের মনে পড়বে নারী সংস্কার কমিশনের রিপোর্ট যখন সরকারের কাছে জমা পড়ে, তার ঠিক একদিন পরে সাম্প্রদায়িক দল সোহরাওয়ার্দী উদ্যানে যে বিশাল সমাবেশ করে, যে অশালীন বক্তব্য রাখে, তারপর কিন্তু নারী সংস্কারের রিপোর্ট হিমাগারে চলে যায়। আজ পর্যন্ত কেউ আর এটা নিয়ে একটি টু শব্দ করেনি। তাহলে সংস্কার কি শুধুমাত্র গণভোটের সেই 3 নম্বর পয়েন্টের জন্য যে 100 আসন উচ্চ কক্ষে পাওয়া যাবে পিআর পদ্ধতিতে আনুপাতিক হারে?
এছাড়া তো আমি কার্যত আর কোনো সংস্কার দেখতে পাচ্ছি না। তার মানে 300 আসনই আপনাদের জন্য যথেষ্ট নয়। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের যে অতৃপ্ত স্বপ্ন, যে সাম্প্রদায়িক ডানপন্থাকে তারা এখানে উস্কে দিয়ে গেছে, সেইটারই ধারাবাহিকতা এটা বজায় থাকতো যদি পিআর পদ্ধতিতে এই গণভোটে হ্যাঁ যুক্ত হয়েছে বটে, কিন্তু এইটা বিএনপি আগেই নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে এবং বিএনপির এই নোট অফ ডিসেন্ট কিন্তু না মেনে অন্তর্বর্তীকালীন সরকার এই গণভোট জারি করে এবং 2টা তারা শপথ নিতে বলে। আপনি দেখুন যে জাতির সঙ্গে প্রতারণা কাকে বলে। কেন? আপনি যখন সকল রাজনৈতিক দল একসাথে সিগনেচার করলো, সেখানে তো আপনার এই বিষয়গুলো ছিল না যে 4টি প্রশ্ন আপনি এইভাবে চাপিয়ে দিবেন জনগণের উপরে। কাজেই আপনি যখন চাপিয়ে দিচ্ছেন, তখন সালাউদ্দিন সাহেব ঠিকই বলেছেন যে আমরা যদি তখন গণভোটে রাজি না হতাম তাহলে তো আমাদেরকে নির্বাচনই দেওয়া হতো না। কাজেই তারা এই কৌশল অবলম্বন করেছেন। এই সমস্ত কৌশল, পাল্টা কৌশলের মধ্যে শুধু নারী রাজনীতি থেকে চলে যায়নি। আপনি খেয়াল করে দেখুন যে সাধারণ মানুষের অংশগ্রহণ কি রাজনীতিতে আছে? আপনি আজকে যারা সংসদ সদস্য হচ্ছেন তারা আসলে কত টাকার মালিক? যেটা আসিফ মাহমুদ বলেছিলেন 10-20 কোটি টাকা ছাড়া তো নির্বাচনই করা যায় না, কথাটি তিনি ঠিকই বলেছিলেন। তারা হয়তো খুব দ্রুতই 10-20 কোটি টাকা জোগাড় করতে পেরেছিলেন। সাধারণ মানুষের পক্ষে তো আর 10-20 কোটি টাকা খুব দ্রুত সংগ্রহ করা সম্ভব নয়। কাজেই যতদিন পর্যন্ত না আপনার মূলধারার রাজনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ খুব অবাধিত করা যাবে, ততদিন পর্যন্ত নারীর অংশগ্রহণ অবাধিত করা যাবে না। আপনার মনে পড়বে আজকেই বোধহয় 16 তারিখ, আজকে 15 তারিখ, 16ই জুলাই 2024-এর রোকেয়া হল থেকে যে হাজার হাজার ছাত্রীর মিছিল, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, আমরা কিন্তু শেষ দুটি বাক্য এখন আর শুনি না। আমরা তুমি কে, আমি কে, রাজাকার রাজাকারই শুনি। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই স্বৈরাচারকে চিহ্নিতই করেছিল আমাদের নারীরা, এবং তারা কিন্তু কোনো পদ পদবীর লোভে করেনি, তারা কোনো রাজনৈতিক দল করবার জন্য করেনি। তারা তখন সময়ের প্রয়োজনের রাস্তায় নেমে এসেছিল, কিন্তু তাদেরকে কিন্তু সেই জায়গায় আর দাঁড়াতেই দেওয়া হয়নি। তাদের পোশাক নিয়ে বিতর্ক শুরু হয়েছে, তারা রাতের বেলা কয়টার মধ্যে ঘরে ঢুকতে হবে সেটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে, তারা কে কোন ধর্মের সেটা নিয়ে শুরু হয়েছে, তারা কি ধরনের কিভাবে কথা বলে, কোন ভাষায় কথা বলে, কতকালীন শালীন কতকালীন অশালীন, এই সকল কোনো প্রশ্নই কি 24-এর গণ অভ্যুত্থানের রাজপথে ছিল? একটি প্রশ্নও ছিল না। কে কোন পোশাকে আছে, কে নারী না পুরুষ, সকলের একটি পরিচয় ছিল, সে নির্যাতিত, সে নিপীড়িত মানুষ। হঠাৎ করে নির্যাতিত নিপীড়িত মানুষের মধ্যে এত জেন্ডার, এত ধর্ম, এত মত, এত রাজনৈতিক বিভাজন এলো কোথা থেকে? এলো সেইখান থেকেই যখন যে যার সুবিধা মতো আরেক পক্ষকে অনুপস্থিত করে দিতে চায়। কেউ আওয়ামী লীগকে অনুপস্থিত করতে চায়, কেউ নারীদেরকে অনুপস্থিত করতে চায়, তাহলে তাদের জন্য সুবিধা। আমরা ও মামুরা মিলে থাকবো। জি, অনেক অনেক ধন্যবাদ। দর্শক দেখছেন নতুন বাংলাদেশ, একটা বিরতি নিয়ে আসছে, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। যাব আলোচনায়। রেজাউল করিম রনি, গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা সংস্কার কার্যক্রম, এটা নিয়ে অনেক আলোচনা কথাবার্তা শুনে থাকি এবং এখনো শুনছি, কিন্তু এই সংস্কার কার্যক্রম এবং যে প্রক্রিয়াগুলো, সেখানে নারীদের একটা অনুপস্থিতি, সেটা আসলে আমরা দেখতেই পাচ্ছি। এই জায়গাগুলোতে আসলে আরো কি করার আছে এবং নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে আসলে আরো কি কি নীতিগত পরিবর্তন প্রয়োজন? আসলে দেখেন, প্রথম কথা হলো আমাদের একটা দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন দরকার। সেটা হলো নারীর যে সাবজেক্টিভ রোল, সেটাকে হাইজ্যাক করা হয়, নারীর কর্তাসত্তাকে আন্ডারমাইন করা হয়। সেটা নারীর ভালোটা অন্য কেউ ঠিক করে দেয়, হ্যাঁ, অমুক তমুক তমুক। এই ফলে এই সংস্কার আরেকটা হলো যে এই জন্য নারীর কর্তাসত্তা যেটা, এটাকে মেইন স্ট্রিম করা, হ্যাঁ, এইটার রোলটাকে স্বীকার করা, এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং সমাজে সার্বিকভাবে যদি ডেমোক্রেসিকে একটা প্রাতিষ্ঠানিক রূপ না দেওয়া যায়, তাহলে ওমেন ফ্রিডম কেন, অন্য কোনো ফ্রিডমই, কোনো নাগরিক ফ্রিডমই আসবে না আর কি। সেক্ষেত্রে হ্যাঁ, নারীদের তো আপনারা ধরেন যে অগ্রগতি আলাদা করে হওয়ার কোনো কারণ নাই, যদি সাধারণ মানুষের অগ্রগতিও না হয়। তো ফলে এদিক থেকে কর্তাসত্ত্বের এই জায়গাটা গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস হলো যে সংস্কার, দেখেন সংস্কারের যে প্রক্রিয়াটা আমলাতান্ত্রিক পদ্ধতিতে করা হয়েছিল, এইটা একটা রং এজেন্ডা, এটা তো এখন প্রুভ হচ্ছে। এবং সংস্কারের মধ্যে ডিপ স্টেটের এজেন্ডা ছিল, এটা তো যারা ক্ষমতার থেকে বের হয়ে আসছেন তারা নিজেরা ইন্টারভিউতে বলছেন। তো ফলে যারা পলিটিক্স মিন করে, বিএনপির মতো পলিটিক্যাল দল, তারা তো এই ডিপ স্টেটের পলিটিক্স করবে না। জামাত, এনসিপি, আওয়ামী লীগের রাজনীতি বিএনপি করবে না। যেমন আমার ভাইও বললেন যে দুদক, মানবাধিকার এবং এই সংস্কারগুলো, হ্যাঁ, এই অধ্যাদেশগুলো বিএনপি করে মানে নাই, বাকিগুলো মানছে। 133টার মধ্যে 98টা মানছে। দেখেন,
দুদক, মানবাধিকার এই সবগুলোই মানা হবে। সেইগুলোর সাথে সম্পর্কটা কি? সেইগুলোর সাথে সংবিধান সংস্কারের সম্পর্ক আছে, এবং সংস্কার কমিশন এগুলোর ক্ষেত্রে যে ধরনের আইন করছিল সেই আইনগুলো এতটাই দুর্বল এবং ত্রুটিপূর্ণ ছিল। যেমন গুমের শাস্তি তারা রাখছে 10 বছর, এরকম একটা জঘন্য অপরাধের শাস্তি 10 বছর রাখছে, যেটা বিভীষিকা, এটা কল্পনা করা যায় না। তো সেটা তো আপনার এই আইনটা তো কারেক্ট করতে হবে, এবং এই আইন কারেক্ট করার জন্য, এবং এইটা আপনার আবার রাখছেন কি একটা আইনের সাথে আরেকটা আইন ঢুকে গেছে। যেমন ধরেন আইসিটি অ্যাক্ট, হ্যাঁ, আপনার গুম আইন, এগুলো একটার সাথে এমনভাবে আসছে যেটা কন্ট্রাডিক্টরি হয়। ফলে এগুলো পর্যালোচনা না করে, হ্যাঁ, অন্তর্বর্তীকালে একটা হরে ধরে অনেক কিছু করছে, অল্প সময়ের জন্য তারা করতে পারে, কিন্তু এই সরকার তো সেটা পারে না। তাকে তো একটা প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনতে হবে। ফলে অন্তর্বর্তীকালীন সরকার কইরা ফেলছে, হ্যাঁ, সবই তাকে করে ফেলতে হবে এরকম না, ডেফিনেটলি। এবং দুদকের জন্য দেখেন আজকে নিউজ দেখলাম সার্চ কমিটি করা হয়েছে, সার্চ কমিটি থেকে 40 জনের নাম প্রস্তাব অলরেডি করা হয়েছে, সেখান থেকে হয়তো আমরা দেখব কাদেরকে নিয়োগ দেওয়া হয়। তো আপনার কিন্তু এই পুরা প্রক্রিয়াগুলো এখন ধরেন এই যে আলাপ হচ্ছে, সংসদীয় কমিটি উঠছে, এবং এটা ধরেন এনসিপি, জামাত এরাও কিন্তু বলে, হ্যাঁ, যে সংস্কার মানছে না বিএনপি। না মানার তো কিছু নেই। সংস্কারের কথা বিএনপি তো সেই অনেক আগের থেকে বলা শুরু করছে। সেই কিন্তু সংস্কার আপনি জামাত, এনসিপি যেভাবে চায় একটা আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সব কিছু নিজেদের দখলে রাখার মতো করে, ওইভাবে হইলে হবে না। সংস্কার আমাদের লাগবে, সংস্কার না আমি বলি পুনর্গঠন লাগবে দেশ। সেই পুনর্গঠন প্রক্রিয়াটা হইতে হবে জনগণকে সাথে নিয়ে পলিটিক্যাল প্রক্রিয়ায়, এবং পলিটিক্যাল প্রক্রিয়ায় পার্লামেন্টারি ডেমোক্রেসিতে পার্লামেন্ট সার্বভৌম, পার্লামেন্টের আলোকে হইতে হবে। সংবিধান সংস্কার বলেন বা যেই সংস্কারগুলো দেশের, রাষ্ট্রের বা জাতির মৌলিক চৈতন্য পরিবর্তনের সাথে সম্পর্কিত, সেগুলো কোনো অ্যাডহক ভিত্তিতে হইলে হবে না, সেগুলো জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে হইতে হবে। এটাই হলো ডেমোক্রেটিক প্রসেস। আর যারা ডেমোক্রেটিক প্রসেস আন্ডারমাইন করে, হ্যাঁ, ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল বা মতাদর্শপন্থী রাজনৈতিক দল, আওয়ামী লীগ, জামাত, এরা, হ্যাঁ, তাদের কাছে সংস্কার হলো নির্বাহী আদেশের মধ্যে যা খুশি তা করে ফেলবো। নো, যা খুশি তা খুশি করার মানে আপনি ভালোটাও, আমার ভালোটা আপনি আমার চেয়ে বেশি বুঝলে এটা ফ্যাসিজম। আমার ভালোটা আমি বুঝবো, আমি ভুল করে ওই জায়গায় যাবো, হ্যাঁ, এটাই ডেমোক্রেসি। কিন্তু আপনি ঠিক করে দিবেন, হ্যাঁ, কাঁঠালের বার্গার খাওয়াই দিবেন বা ডিম সিদ্ধ করে খাওয়াই দিবেন, সব সমস্যার সমাধান আপনি জানেন, আমি কিছু জানি না, নো, এগুলি চলবে না। ফলে এই যে ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক, হ্যাঁ, নাগরিকদের সম্পর্ক, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি কোনো সংস্কার না হয় তাহলে সেটা টিকে না। আপনি দেখবেন যে সংস্কারের কথাটা কি নতুন আজকে? 1/11 সময় তো সংস্কার অজুহাত আসছিল, হ্যাঁ, দুর্নীতি দমনের অজুহাত নিয়ে আইসে একটা আপনার সংবিধান স্থগিত করে কি একটা সরকার আমাদের উপর চাপাই গেছে। ফলে পলিটিক্যাল প্রসেসকে আন্ডারমাইন করে যখন কোনো সংস্কার প্রক্রিয়া হাতে নেওয়া হয়, তার কনসিকুয়েন্স হয় খুবই ডেঞ্জারাস। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বাংলাদেশের রাজনীতিতে আসলে নারীদেরকে নেতৃত্বে তো বড় পরিসরে আনা হয় না, এবং টুল হিসেবেই আসলে ব্যবহার করা হয়। মানে আমরা দেখি যে শুধুমাত্র নারীদেরকে ওই সংরক্ষিত আসন পর্যন্তই তাদের রোল দেওয়া হয়। প্রতিবন্ধকতাটা আসলে কোথায় কোথায়? চিন্তায়। প্রথম কথা হচ্ছে প্রতিবন্ধকতা কতটা হচ্ছে চিন্তায়, এবং এ কথাটা আমি বিগত সরকার সময় বলেছি। অনেক সময় অনেকের কাছে বিগত 17 বছর বা 15 বছরের সময় আপনি দেখবেন যে টোকেনাইজেশন অফ ওমেন এম্পাওয়ারমেন্ট হয়েছে। অনেকের একটা ধারণা আছে কিন্তু যে ভীষণ ওমেন এম্পাওয়ারমেন্ট হয়েছে, কিন্তু একজন গবেষক হিসেবে আমি জানি যে এটাকে কোনো এম্পাওয়ারমেন্ট বলেন, এবং এটা আমি তখনও বলেছি, এর জন্য আপনি টোকেনাইজ করেছেন। মানে আপনি কথাটা খুব পপুলার কথা শুনবেন যে সংসদের প্রধানমন্ত্রী নারী ছিল, বিরোধী দলীয় নেত্রী নারী ছিল, স্পিকার নারী ছিল, তারপরে আপনার ওই যে কৃষিমন্ত্রী নারী ছিল, চারপাশে কত নারী ছিল, হ্যাঁ, সব একদম আপনি হয়েছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি প্রতিটা জিনিস উইথ ডিউ রেসপেক্ট, এটা ভিন্ন প্রসঙ্গ যে দোজ ওমেন যারা কিনা প্রধানমন্ত্রী ছিলেন অথবা বিরোধী দলীয় নেত্রী ছিলেন, তাদের নিজস্ব একটা পলিটিক্যাল স্কিল আছে যেটা আনডাউটলি ডেফিনেটলি ডিফারেন্ট। কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে আসলে বাকিতে এখানে তো আপনি কোনো এম্পাওয়ারমেন্টের সুযোগ নাই, কারণ এখানে কেউই কিন্তু নিজের জায়গা থেকে ওই বিষয়ে স্কিলফুল হয়ে এখানে আসতে পারছে না। আপনি ব্যাপারটা শুধু সংসদ কেন্দ্রিক কিন্তু না। আপনি সাদিয়া, আপনি যে এখানে এসে দাঁড়িয়েছেন, আপনার এখানে দাঁড়ানোর পথটা কি মসৃণ? উত্তর আমি জানি, উত্তর না। আমি যেখানে বসে আছি, আমার এখানে দাঁড়ানোর বা বসার পথটা মসৃণ? উত্তর হচ্ছে না। তাহলে যিনি না মানে রাজনীতিতে আছে তার পথ তো মসৃণ হওয়ার কোনো প্রশ্নই আসে না। বাস্তবতাটা কিন্তু ওই জায়গাটাতে। এখানে আমি খুবই দুঃখ নিয়ে বলছি, আপনার যেই রাজনৈতিক দল কোনো আসন দেন নাই তাকে আমার কিছু বলার নাই, কারণ ওনার কোনো আসন দেওয়ার কথাই না। কারণ আপনি দেখেছেন যে সে বলেছে ওই সময়, ওনার নারী নেত্রীরাও বলেছেন যে আমরা পুরুষের শাসন মেনে নিচ্ছি।
আপনার যদি মগজের মধ্যে সমস্যা থাকে, আপনার যদি চেতনায় সমস্যা থাকে, আপনি যদি চেতনাগতভাবে মনে করেন আপনি সেকেন্ড ক্লাস সিটিজেন, তখন আমি আপনাকে ওই যে গ্রামসীয় হেজিমনি, দেন আপনি হেজিমোনাইজড হয়ে গেছেন। আপনি নিজেই ভাবছেন যে আপনি হচ্ছেন সার্ভার, মানে আপনি সার্ভ করবেন, আপনি লিডিং পজিশনে যেতে পারেন না। এই শ্রেণীকে আপনি তোলার ক্ষেত্রে আপনাকে আগে ওই ডিসকোর্সটাকে ভাঙতে হবে। কিন্তু আমার অনেক রাগ এবং ক্ষোভ আছে বিএনপির প্রতি, যে তার তো অনেক 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 যোগ্যতা সম্পন্ন নারী ক্যান্ডিডেট ছিল, তার ক্যান্ডিডেটশিপ এত কম হলো কেন? এটা আমি আসলেই মিন করি, বিকজ তার তো অনেক সুযোগ ছিল গেল। আর হতাশা কাজ করেছে হচ্ছে এনসিপির প্রতি, তো ভীষণ হতাশাজনক। ঠিক আছে, কারণ এই যে জুলাই নারী নিয়ে তো আপনি কথা বলছিলেন, তো উনার দলের উনার নারীরা এত কম কেন হবে, সেই দলের নারীরাই বা এত কম কেন হবে, সেটা একটা প্রশ্ন। এবং তাদের যে পারফরমেন্স, ওভারঅল পারফরমেন্স, আমি যখন বিভিন্ন জনের মানে বক্তব্য শুনি, উইথ ডিউ রেসপেক্ট, সেটা আমার কাছে কোনোভাবেই মানে নারী বান্ধবও যে হয় এরকমও কিন্তু মনে হয় না। ক্ষেত্র বিশেষে খুবই অনারী বান্ধব বক্তব্যও কিন্তু থাকে, এবং তার মানে তার সদস্যদের একটা পার্টিসিপেশন থাকে, যেটা কিনা খুব দৃষ্টিকটু। কারণ এটা তো নতুন তরুণ ছিল, তাই না? যেমন আমি মনে করি দিই, মাহবুব বাজিদ ভাই যে বললেন না, ওই যে একটি দল নারী উন্নয়ন কমিশনে নিয়োগ করেছিল, তো নারী উন্নয়ন কমিশনে যখন এই শিরিন হককে যখন আপনারই করা হয়েছিল, এই কথাটা আমি বলতেই থাকবো, কারণ এটা বলার মনে করিয়ে দেওয়া প্রয়োজন। শিরিন হককে আপনি ওনার বয়স তো 65-র উপরে, 75 বছর বয়স্ক একজন নারীকে আপনি কি করেছেন? কোড অ্যান্ড কোড বেশ্যা নামকরণ করেছেন ওই মঞ্চ থেকে। এখন ওই মঞ্চে কে উপস্থিত ছিল? আমাদের তরুণ নেতা, আমাদের মাননীয় সংসদ হাসনাত আব্দুল্লাহ, এবং উনি তখন চুপ ছিলেন। আর বাংলায় যেন কি যেন একটা কথা আছে, নীরবতাই কিসের লক্ষণ, মৌনতাই কিসের লক্ষণ, সম্মতির লক্ষণ। তো তিনি তরুণ নেতা, তিনি ওখানে বসেছিলেন ওই মঞ্চে, ক্লিপটা বের করে একটু ছাড়েন না কেন? ওই মঞ্চে দেখেন না কেন যে ওখানে উনি চুপ করে বসেছিলেন কি করে? যেখানে 75 বয়স্ক নারীকে এই ধরনের বক্তব্য দেওয়া হচ্ছিল, ওখানে উনি চুপ করে বসেছিলেন কি করে? আজকে আপনি যখন প্রশ্ন করছেন জুলাই নারী কই গেল, জুলাই তো কেন আমাদের মারা নেমে এসেছিল না, এই শিরিন হক নেমে এসেছিল না, আমরা নেমে এসেছিলাম না? আমি যদি এখন আপনাকে এও বলি যে আপনি দেখবেন, ফর গড সেক, আপনি বিশ্বাস করবেন না যে বিশ্ববিদ্যালয়ে এই যে শিক্ষার্থীদের যে বিভিন্ন সংগঠন থাকে, সেই সংগঠন থেকে কি এবং সেটা খুব দুঃখজনক, কি শিক্ষক না কি আপনার শিক্ষার্থী, ঠিক আছে, তাদের কি ধরনের ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা হয় নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধি দ্বারা। জি, তো এটা তো আপনার চোখের সামনে অনেকগুলো এক্সাম্পল আমি দিতে পারবো। নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধি যখন এই কথা বলে, তখন সেটি কি বার্তা বহন করে? আপনি বলছেন যে কেন? কারণ হচ্ছে আপনি আমার চিন্তাকে তো ধারণ করেনি নাই, উপরন্তু যেই পথ আমার তৈরি করা ছিল সেই পথকে আপনি আরো ভঙ্গুর করে দিচ্ছেন। আপনি সাদি এখানে আসেন, আপনি খেয়াল করে দেখবেন, ইট ইজ ভেরি আনফরচুনেট যে এখন যেই মেয়েটা আপনার ওই যে কাপড় অনলাইনে এসে কাপড় বিক্রি করে, তার ওখানে যে কিভাবে আক্রমণ হয় আপনি এটা দেখেননি? জুলাইতে যারা বাঘিনী কন্যা ছিল, আমি তো আপনাকে প্রথমেই বলেছিলাম, সেই বাঘিনী কন্যারা তাদেরকে যখন এরকম অনলাইনে ব্যাশিং করা হয়েছে, তখন উপদেষ্টাতে কারা ছিল? তখন তো আমাদের গণঅভ্যুত্থানের প্রতিনিধি শক্তি ছিল। তারা কেন খুব স্ট্রং পদক্ষেপ আনে নাই? কিছু বললে কি বলবে জানেন? বলবে যে নির্বাচিত গভর্নমেন্ট কেন করে না। আমি তখনও বলেছি, আমি আবারও বলছি, নির্বাচিত গভর্নমেন্ট, সেটা আওয়ামী লীগ, বিএনপি বা ইত্যাদি ব্লাবলে, তাতে কিছু আসে না। নির্বাচিত গভর্নমেন্ট মানেই তারা নেগোশিয়েটেড গভর্নমেন্ট, তারা জনতুষ্টিবাদিতা করে। অভ্যুত্থান তো জনতুষ্টিবাদী হওয়ার কথা ছিল না, অভ্যুত্থান তো হওয়া ছিল বৈষম্যের এগেনস্টে। তাহলে বৈষম্য করলেন কি করে? জি, অনেক অনেক ধন্যবাদ মাহবুব আজিজ। আমি আপনার কাছে আসবো, তবে একটা বিরতি নিয়ে তারপর আপনার কাছে একেবারে আসছি। দর্শক দেখছেন নতুন বাংলাদেশ, একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। যাবো আলোচনায়, মাহবুব আজিজ আপনার কাছে আসি। এবার যদি একটু ভিন্ন প্রসঙ্গে আসি, যেমন আমরা দেখি যে সরকারি দল এবং বিরোধী দল, দুই দলের মধ্যে আসলে সংবিধান সংস্কার এরকম নানান ইস্যুতে আসলে তারা মুখোমুখি অবস্থানে আছে এখন। কিন্তু জাতীয় পার্টি থেকে যেমন আমি একটা মন্তব্য দেখছিলাম, জিএম কাদের বলছেন যে বিএনপি এবং জামায়াত আসলে ভেতরে ভেতরে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকই আছে। এই বিষয়ে কি বলবেন একটু ছোট করে জানতে চাইবো। আরেকটা বিষয় হচ্ছে, শেখ হাসিনা বারবার ফিরে আসার ঘোষণা দিচ্ছেন, আওয়ামী লীগের এই যে নেতৃত্ব আসলে সেই শেখ হাসিনার ফিরে আসাটা কতটা বাস্তবসম্মত একটু ছোট করে। এই দুটি প্রসঙ্গে বলবার আগে আমি আগের যে প্রসঙ্গে
সহ-আলোচকরা আলোচনা করলেন, সেখানে আমার মন্তব্যটা একটু যুক্ত করতে চাই। সেটা হচ্ছে, দেখুন, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সবসময়ই আপনি কর্তৃত্ববাদী সমাজের একটা বড় ধরনের জায়গা জুড়ে থাকে, যেটাকে আমরা জবরদস্তি সমাজ বলছি। এবং সেই জবরদস্তির সমাজটাই আমাদের এখানে আসলে দীর্ঘদিন ধরে জেকে বসে আছে। আপনি দেখুন যে পুরুষ, আমি কি এটা আমি নিজে নির্ধারণ করেছি? ইটস গিভেন। আমি যে ইসলাম ধর্মের একজন মানুষ, সেটাও কি আমি ঠিক করেছি? এটাও গিভেন, ইটস নট টেকেন। কিন্তু দেখবেন আমরা সমাজে 92% মুসলিম, সেই জন্য আমরা দাবি করব সমস্ত কিছু আমাদের, আমরা পুরুষ, আমরা শক্তিশালী, আমরাই সব আইন কানুন তৈরি করব। এই ধরনের মানসিকতাটাই হচ্ছে জবরদস্তিমূলক মানসিকতা, এবং যে জায়গাতে আমরা অনেক কিছু শূন্য স্থান তৈরি করতে চাই, এবং সেইখানে কখনো নারীকে, কখনো বিরুদ্ধ মতকে, কখনো দুর্বল মতকে, কখনো তথাকথিত সংখ্যালঘু তারাই যারা অপরের মতের উপরে জবরদস্তি করে। সেটা আমরা আওয়ামী লীগের সময়ে দেখেছি, সেটা আমরা প্রত্যেক আমলেই দেখি। আজকে যখন এই যে অধ্যাদেশের কথাগুলো বলা হলো, অন্তর্বর্তীকালীন সরকারের 133টি অধ্যাদেশে যেগুলো পাশ হয়েছে, এগুলোর নাম পরিবর্তন সংক্রান্ত, প্রশাসনিক, রেগুলেটরি, কিন্তু যেগুলো জবাবদিহি নিশ্চিত করবার জন্য, সেগুলোর ব্যাপারে কিন্তু অনীহা আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি ধরেন গুম, আপনার এখন এই দেশে কিছু নাই, গুম বলে কিছু নাই। আমরা শুনতে পাচ্ছি এটা হবে, কিন্তু এটা দেরি কেন? এবং এগুলো নিয়ে যেটা ছিল সেটা কি আপনি কেন পরিবর্তন করবেন না? আপনার দলের যারা এখন সরকারি দল, তাদের নেতাদেরকে আমরা দেখি হুমকি দিয়ে 2 কোটি টাকা আজকে দিতে হবে এবং 10 লাখ টাকা করে মাসে দিয়ে দেবে। আপনারা 16-17 বছর ব্যবসা করেছেন, এখন ব্যবসা আমরা করবো, আপনাদের করার দরকার নাই। এগুলো আমরা ভিডিও দেখতে পাচ্ছি, কান কামড়ে দিচ্ছে, এই কামড়ে দিচ্ছে, সেই কামড়ে দিচ্ছে, এগুলো তো আমরা দেখতে পাচ্ছি। আমরা অতি দ্রুত আইনের শাসন দেখতে চাই। আমরা কিন্তু গণতন্ত্র এবং সুশাসনের জন্য 24-এর গণঅভ্যুত্থান হয়েছে। আপনাকে আরো ভালো রাজনীতি করতে হবে যদি আপনি কারোর উপরে নিজের দলের অবস্থানটি দেখতে চান। আপনি তার বিরুদ্ধে অমুকের দালাল, তমুকের দালাল, ভারতের অঙ্গরাজ্য বানিয়ে দিতে চান, এই সমস্ত কথাবার্তা বলার রাজনীতি কিন্তু শেষ। এখন আসুন, আপনি বললেন যে জাতীয় পার্টি বলেছে বিএনপি এবং জামাতের মধ্যে, এটা জাতীয় পার্টি বলবার বিষয় নয়। কারণ আপনি যখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, এটা হয়নি। আমরা যেভাবে আওয়ামী লীগের শেষ 3টি নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়নি, এবারেরটাও হয়নি। এই 26 ফেব্রুয়ারির নির্বাচন হয়নি। এখন বলবেন যে আওয়ামী লীগ তো ভাই নেতারা পালিয়ে গেছে, তাহলে কি করে? তারা তো খুন করেছে, যারা খুন করেছে তাদেরকে আপনি বিচারের আওতায় অবশ্যই আনতে হবে। কিন্তু এটা যদি অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত না হয়ে এটা হতো যে ভাই আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন, যাদের ফৌজদারি কেস নাই, আওয়ামী লীগ নিশ্চয়ই করতো না, তাহলে তো দায় আওয়ামী লীগের উপরে যেত। কিন্তু এখন কি হয়েছে? এখন হয়েছে আপনি নিজেরা মিলে ঠিক করেছেন, আপনারা কয়েকজন মিলে ঠিক করে ফেলেছেন যে আমরা আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেব না। এই যে দেব না, এটাই একটা কর্তৃত্ববাদী মানসিকতা। আরেকটা হচ্ছে, আপনি বললেন যে শেখ হাসিনার ফেরত আসা, যিনি এভাবে চলে যান, এখন সেটাকে আমরা পালিয়ে যাওয়াও বলতে পারি বা বন্দোবস্তের মাধ্যমে চলে যাওয়া বলতে পারি, তাহলে তার ফেরত আসাটাও বন্দোবস্তের মধ্য দিয়েই আসতে হবে। সেটা কোনোভাবে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া হবে না বলেই আমি মনে করি। জি, অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা। আপনার কাছ থেকে এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই, আওয়ামী লীগের রাজনীতি এই দেশে আর কেমন হতে পারে বা তাদের ভাগ্যে কি আছে, কি মনে হয় একটু শুনি। আমি তো জ্যোতিষী না, আওয়ামী লীগের রাজনীতি হওয়ার জন্য এখন মনে হয় কি যে জ্যোতিষী হতে হবে হয়তো বা। কারণ দেখেন, আমি একটু ফ্র্যাঙ্কলি একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতি, আমি এখনও ঠিক শিওর না যে আওয়ামী লীগ দলগতভাবে কিভাবে এর বিচার প্রক্রিয়াটা সম্পাদিত হবে। কারণ বিকজ আইনানুগ প্রক্রিয়াতে কখনো এইভাবে বিচার করাটা যায় কিনা সেটা একটা প্রশ্ন। কারণ আপনি সেই প্রশ্নতে যেই অপরাধটাতে মানবাধিকার বিরোধী যদি আনেন, হ্যাঁ, বা গণহত্যার অভিযোগ যদি আনেন, তখন কিন্তু একটা আরেকটি দল এর থেকে দ্বিগুণ 3 গুণ অপরাধ দোষী হয়ে যাবেন। সেটা কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম। আপনি যদি দলগতভাবে কোনো দলের বিচার করতে চান, কারণ দেখেন, একেবারে ছোট করে শেষ করব না, শুধু এতটুকু বলি যে গণহত্যায় বাংলাদেশে যদি মারা যায়, আওয়ামী লীগের আমলে যদি 1400 মানুষ মারা যায়, তাহলে 1971 সালে ওই সময় তিনিও কিন্তু পাকিস্তানি আর্মিরা কিন্তু আমাদের বাচ্চা, আমরা কিন্তু তাদের বিচার করিনি। আমার ভাই, তিনি কিন্তু আমাকেই করছে। তো সেটা তো লক্ষাধিক। তো লক্ষাধিকের যারা হত্যাকারী বা অভিযোগকারী, সেই তাদেরকে যদি আপনি রাজনীতি করতে দেন, তাহলে 1400টা কেমনে দিবেন না? আমি আসলে এই আইনি জটিলতা আছে, যেমন
এবং একই সাথে আমি মনে করি যে সেটাকে আসলে আমাদের বিবেচনা করতে হবে ডিফারেন্ট ভাবে। অনেক অনেক ধন্যবাদ রেজাউল করিম রনি। একেবারে ছোট করে 30 সেকেন্ড একটু জানতে চাই, কি মনে হচ্ছে এই বাস্তবে আইনানুগ প্রক্রিয়াটা কেমন হতে পারে? দেখেন, আমরা আওয়ামী লীগের আমল থেকে বলছিলাম ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা, সেটা যেহেতু হয়নি এবং নির্বাচনে এখানে যেহেতু গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে এবং নির্বাচনে আওয়ামী লীগের ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত ছিল সর্বদলীয়। জি, এটা শুধুমাত্র আপনার একটা দুইটা দল চাইছে তা না, সর্বদলীয় এবং গণ অভ্যুত্থানে সবাই ঐক্যমত ছিল, ফলে সর্বদলীয় ঐক্যমত এবং গণ অভ্যুত্থানকে আমলে নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নির্বাহী আদেশে যে কোনো দলকে নিষিদ্ধের বিপক্ষে আমরা যেমন ছিলাম, বিএনপিও ছিল। এখন দলগতভাবে বিচারের যে প্রভিশন, সেই আইনটা ছিল না, এখন আইন সংশোধন করা হয়েছে। এখন দলীয়ভাবে বিচার এবং বিচারের পরে আওয়ামী লীগ ফিরতে চায় কিনা এই সিদ্ধান্ত আওয়ামী লীগ কৃত হবে। ফেরার জন্য তাকে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, হুমকি দামকি সন্ত্রাসের ভাষায় কথা বলা, হ্যাঁ, এবং গুপ্ত রাজনীতির মধ্য দিয়ে আসার চেষ্টা করে, এগুলো আর হবে না। তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক দেখছিলেন নতুন বাংলাদেশ, এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।